হ্যালো দর্শক বন্ধুরা, আপনাদের আবারও স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে ইংলিশ উইথ পার্থ স্যার। আজ আমরা আলোচনা করব স্যামুয়েল টেলর কলারিজের রোমান্টিক কবিতা খ্রিস্টাবেল পার্ট 1 এর 14 থেকে 38 নম্বর লাইন। ইংরেজি ও বাংলা লাইনে ধরে ধরে ব্যাখ্যা থাকবে এখানে। এই রহস্যময় কবিতার প্রতিটি লাইনে রয়েছে গভীর প্রতীক এবং কল্পনার জগৎ। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মিস না হয়। তাই চলে যাই এরপর আমরা আমাদের লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। তার আগে বলে রাখি, আমার আগের ভিডিওতে যে সমস্ত লাইন দেওয়া আছে ওই 1 থেকে 14 পর্যন্ত লাইন, সেখানে সম্পূর্ণ ব্যাখ্যা সেই রকমভাবে দেওয়া আছে যাতে তোমরা বুঝতে কোনোভাবে অসুবিধা না হয়। তাই কাইন্ডলি আমি রিকোয়েস্ট করছি যে এই ভিডিওটা দেখার আগে ওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। চলে যাই লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে। ইজ দ্য নাইট চিলি অ্যান্ড ডার্ক, এটা আমাদের ফার্স্ট 15 নম্বর লাইনস, 14 নম্বর লাইনস। ইজ দ্য নাইট চিলি অ্যান্ড ডার্ক, এই রাতটা কি ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডার রাত এবং গভীর অন্ধকারের রাত। দ্য নাইট ইজ চিলি, হ্যাঁ, এরপর কবি নিজেই অ্যান্সারটা দিয়ে দিচ্ছে কীভাবে। দ্য নাইট ইজ চিলি, হ্যাঁ রাতটা কিন্তু ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা, বাট নট ডার্ক, কিন্তু কোনোভাবে গভীর অন্ধকারাচ্ছন্ন রাত নয়। দ্য থিন গ্রে ক্লাউড স্প্রিড অন হাই, সেই আকাশের ওপর, সেই রাত্রিতে, সেই আকাশে একটা ধূসর রঙের মেঘ আছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ধূসর রঙের মেঘ। স্প্রিড অন হাই, অনেক প্রচণ্ড দূরে আকাশে। ইট কভার্স বাট নট হাইডস দ্য স্কাই, হ্যাঁ এই যে আকাশটা, এই আকাশটা কিন্তু সম্পূর্ণভাবে যেখানে সিচুয়েশানটা বা যেখানে ঘটনাটা দেখানো হচ্ছে সেখানে সম্পূর্ণভাবে ঢাকিয়ে দেয়নি। কি ঢাকিয়ে দেয়নি সেটার অ্যান্সারটা আমরা পরের লাইনে পেয়ে যাচ্ছি। দেখো এরপর চলে যাই আমরা পরের লাইনে। দ্য মুন ইজ বিহাইন্ড, এরপর আমরা অ্যান্সারটা পেলাম যে ওই আকাশ, যে ধূসর রঙের মেঘ যে ছড়িয়ে ছিটিয়ে আছে সেটা কি ঢাকিয়ে দেয়নি, সেটা ঢাকিয়ে দেয়নি। দ্য মুন ইজ বিহাইন্ড, সেই চাঁদটাকে, সেই রাত্রের চাঁদটাকে সে ঢাকিয়ে দেয়নি, বা অনেক দূরে আছে, সেই মেঘের থেকে আড়ালে আছে সেই চাঁদ। অ্যান্ড অ্যাট দি ফুল, এবং সেই চাঁদের কন্ডিশনটা কীরকম বা চাঁদের আকারটা কীরকম, ফুল মুন, মানে এটা জ্যোৎস্নার রাত বলতে পারো, পূর্ণিমার রাত, ঠিক আছে। অ্যান্ড ইয়েট সে লুকস বোথ স্মল অ্যান্ড ডাল, কিন্তু চাঁদটা যতই ফুল মুন হোক বা যতই মানে পূর্ণিমার রাত হোক, কিন্তু চাঁদটাকে যেন দেখা যাচ্ছে সেই ছোট্ট আকারের এবং ডাল, এবং এর কোনো স্বাভাবিক জ্যোতি নেই, মানে এর ক্লিয়ারিটি, চাঁদের যে আলোর একটা ক্লিয়ারিটি থাকে, দ্য রে জাস্ট লাইক এ ইয়েলো কালার, বাট দ্য কালার ইজ রাইট নাও something dull, it is not clear and crystals. The condition the poet here want to create such a gothic condition so that the reader can assume the situation, the scenery of this place in which the poet want to give the explanation of the place. Okay, চলে যাই এরপর নেক্সট লাইনে। The night is chill, the cloud is grey, it is month before the month of May. কত সুন্দর লাইন, চলো বোঝা যাক লাইনটার অর্থ। দ্য নাইট ইজ চিল, একবার কবি আগেই বলেছেন যে রাত্রিটা ঠান্ডার সময়, কিন্তু তো দ্য নাইট ইজ চিল, রাত্রিটা ঠান্ডা। দ্য ক্লাউড ইজ গ্রে, হ্যাঁ আর ওই যে মেঘগুলো দেখা যাচ্ছে সেই মেঘগুলো কিন্তু এখন ধূসর মেঘ। একটা জিনিস লক্ষ্য করো, ধূসর মেঘ, রাত্রের আকাশে মেঘ কীভাবে দেখা যাবে, ধূসর না কালো না কী রঙের। তাহলে মানে আমাদের পয়েট তিনি প্রথমেই কিন্তু চাঁদের বর্ণনা দিয়েছেন, আর চাঁদের বর্ণনা এই কারণে দিয়েছেন তিনি, চাঁদের আলোটা হচ্ছে হলুদ রঙের, হলদেটে, হালকা হলদেটে, তার জন্য যে মেঘগুলো দেখাচ্ছে সে সাদা মেঘই হোক, মেঘখণ্ড হোক, সেইগুলোকেও কিন্তু ধূসরই দেখাচ্ছে রাত্রের আকাশে, ঠিক আছে। তাহলে কি, তাহলে দ্য নাইট ইজ চিল, রাত্রির ঠান্ডা, দ্য ক্লাউড ইজ গ্রে, তাহলে মেঘগুলো ধূসর রঙের হয়ে আছে। ইট ইজ আ মান্থ বিফোর দ্য মান্থ অফ মে, আর এই যে সময়টা, এই যে রাত্রি, যে সময় রাত্রের বর্ণনা তিনি করছেন, সেই সময়টার যে মাস, সেই মাসটা কি, মে মাসের আগের মাস। তাহলে মে মাসের আগের মাস নাকি এপ্রিল মাস, এটা এখনও মে মাস আসেনি, তাহলে মে মাস আসতে এখনও দেরি আছে, 1 মাস দেরি আছে, ঠিক আছে। চলে যাই নেক্সট লাইনে। অ্যান্ড দ্য স্প্রিং কামস স্লোলি আপ দিস ওয়ে, হ্যাঁ আর এভাবেই রাত্রিতে ধীরে ধীরে করে স্প্রিংটা আসছে, স্প্রিং মানে বসন্তের কালটা, এরপর ধীরে ধীরে আসছে। দ্য লাভলি লেডি খ্রিস্টাবেল, আর এরপর কবি এখানে দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি, দ্য মেন ক্যারেক্টার,
বর্ণনা তিনি এইভাবে দিচ্ছেন সেই ক্যারেক্টার। তাহলে এরপর কার ছবি দেখা যাচ্ছে? সেই সুন্দর মেয়েটার ছবি, তার নাম হচ্ছে ক্রিস্টাবেল। তাহলে কি বসন্ত এখনও ধীরে ধীরে আসছে, ঠিক আছে। আর এরপর কবি চাইছেন যে তার যে স্টোরি, দ্য মেন ফ্যাক্ট অফ দ্য পোয়েট্রি, দ্য মেন ফ্যাক্ট অফ দ্যাট পয়েন্ট, something revolve around one character, one lady character, the name is Christabel, ঠিক আছে। চল এরপর যাই পরের লাইনে, whom her father loves so well, যাকে তার বাবা প্রচণ্ড ভালোবাসে, যাকে তার বাবা প্রচণ্ড ভালোবাসে। দেখো এখানে একটা জিনিসটা বুঝতে পারছো, আমি চলো পড়ে নিই প্রথমে সেকেন্ড লাইনটা, তারপর বোঝাচ্ছি। হোয়াট মেক্স আর ইন দ্য উড সো লেট, তাহলে এখানে দুটো অ্যান্টিথেসিস আছে। কীভাবে অ্যান্টিথেসিস মানে কীভাবে, যাকে কোনো পরিবারের লোক এত ভালোবাসে নিশ্চয়ই তাকে চোখে চোখে রাখে, কিন্তু আরেকটা এর প্যারাডক্সিক্যাল কী দিচ্ছেন তিনি, হোয়াট মেক্স আর ইন দ্য উড সো লেট, সে রাত্রিবেলায় সেই মহিলাটা কেন আসছে একাই, সেই মেয়েটা কেন আসছে একাই? তার বাবা ভালোবাসে এত, তার ঘরে নিশ্চয়ই সবাই চোখে চোখে রাখে, তাও এসছে। তার কারণটা কি? হুমার ফাদার লাভ সো ওয়েল, তাকে তার বাবা প্রচণ্ড ভালোবাসে। হোয়াট মেক্স আর সো উড হার ইন দি উড সো লেট, তাকে রাত্রিবেলাতে এই জঙ্গলের মধ্যে একা একা কেন আসতে হয়েছে, কী কারণ তার? চলো চলে যাই নেক্সটে, তাহলে বুঝতে পারা যাবে। অ্যান্ড ফার লং ফ্রম দি ক্যাসেল গেট সি হ্যাড ড্রিমস অল ইয়েস্টার নাইট। এরপর আমরা আরেকটা ক্যারেক্টারের বর্ণনা পাবো একটু পরে, ঠিক আছে। এ ফারলং, ফারলং মানে বুঝে নাও, ফারলং একটা দূরত্ব, ইউনিট অফ ওয়ান টাইপ অফ ডিস্টেন্স বলতে পারো, ঠিক আছে। তাহলে গজের দূরত্ব, ফারলং কি? তাহলে সেই দুর্গের ফটক থেকে মাত্র ফারলং মানে 220 গজের দূরত্বে আসে সে, ঠিক আছে। সি হ্যাড ড্রিমস ইয়েস্টার নাইট, গত রাত্রিবেলাতে, আগের রাত্রাতে, এই রাত্রিবেলাতে না, এখন তো সেই রাত্রিবেলাতে, বর্তমান রাত্রিবেলাতে সে দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, কিন্তু তার আগের রাত্রিতে সে একজনের স্বপ্ন দেখেছিল, স্বপ্ন পেয়েছিল, সে তার স্বপ্নে একজনকে দেখেছিল। সে কে? সে হচ্ছে, সেই অ্যান্সারটা আমরা পাবো পরের লাইনে। দেখো, অফ আর বেথরোথ নাইট, কাকে দেখেছিল? তার সেই বাগদানকৃত, মানে যাকে অলরেডি, যার সাথে মানে বিয়ে হবে, অলরেডি সেই সমস্ত কাজ হয়েছে এবং বিয়ে হবার জাস্ট বাকি আছে, তাহলে তাকেই সেই দেখেছিল স্বপ্নে, গত স্বপ্নে, রাত্রের স্বপ্নে। অ্যান্ড সি ইন দি মিড নাইট উড উইল প্রে, এবং সেই ক্রিস্টাবেল এসেছে রাত্রেবেলাতে একা একা, কার জন্য প্রে করতে? তার সেই লাভারের জন্য, তার সেই বেথরথ লাভারের জন্য এসছে সে, যাতে সে ভালো থাকে, যাতে সে সুস্থ থাকে, তার মঙ্গল কামনার্থে সে এসেছে এই জঙ্গলে একা একা। চলো চলে যাই পর নেক্সট, ফর দি উইল অফ আ লাভার দ্যাটস ফার এওয়ে। দেখো আমি একটাকে বললাম ফর দি উইল, মানে উইল মানে এখানে হচ্ছে ভালো ইচ্ছে, একটা মঙ্গল, কারো যেন মঙ্গল হয় সেই ইচ্ছে। তাহলে ফর দি উইল, তার মঙ্গলার্থে, তার মঙ্গল কামনার্থে, অফ আর লাভার, তার যে লাভার যেন ভালো থাকে, সুস্থ থাকে, দ্যাটস ফার এওয়ে, যে কিনা এখন অনেক দূরে আছে, কোনো রাজার অধীনে কাজ করছে, দূরে আছে নিশ্চিতভাবেই সে হচ্ছে একটা নাইট, তার কাজই ওটা মানুষকে রক্ষা করা, তাহলে সে একটা কিছু কাজে আছে দূরে। ফর স্টোল অ্যালং সি নাথিং স্পোক, তাহলে সে চুপচাপ এসেছে বনের মধ্যে, তার সেই ক্যাসেলসের গেট পার হয়ে, ঠিক আছে। স্টোল অ্যালং মানে চুপি সারে এসছে সে, সি নাথিং স্পোক, কাউকে কিচ্ছুটি না বলে। দ্য সাই সি হিপড ওয়ে সফট অ্যান্ড লো, and not was green upon the oak, তাহলে কি? দ্য সাই সি হিপড উইথ সফট অ্যান্ড লো, তাহলে এই রাত্রিবেলাতেও তার মনে একটা ভয় আছে যে আমি যে বনের মধ্যে আসছি তা যেন কেউ গুণাক্ষরও না টের পায়, কেউ না বুঝতে পারে, তাই সে কী করেছে? তাই দ্য সাইজ সি হিপড, সে যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে, সে যে সাইজ নিচ্ছে, সেটাও কিন্তু সে প্যান্টিং করছে, মানে প্যান্টিং নিচ্ছে, সেটাও কিন্তু সে প্রচণ্ড হালকাভাবে নিচ্ছে, যাতে পাশের কেউ না শুনতে পায় যে সে এসেছে বনভূমির মধ্যে, সে জঙ্গলের মধ্যে, সে ভয়ানক জঙ্গলের মধ্যে একা একই। দ্য সাই সে হিপড, সে যে নিচ্ছে, উইথ সফট অ্যান্ড লো, একদম হালকাভাবে নিচ্ছে, সফটলি নিচ্ছে, একদম কোমলভাবে নিচ্ছে, ঠিক আছে। আর নট, নট মানে এটা হচ্ছে আর কি ওয়ার্ড বলতে পারো, নট মানে না এখানে কিন্তু, ঠিক আছে, এই নটটা মানে, অ্যান্ড নট ওয়াজ গ্রিন আপন দি ওক, মানে ওই যে রাত্রিবেলাতে সেই যে জঙ্গলে এসছে, সেই জঙ্গলের যে গাছ, ওক গাছ আছে বা অন্য ধরনেরও গাছ আছে নিশ্চিতভাবে,
তাহলে সেই ওক গাছে একটা পাতাও কিন্তু গ্রিন নেই, সব পাতা শুকিয়ে গেছে। তাহলে কবি আরেকবার বর্ণনা করছে সেই এপ্রিল মাসের টাইমটা। সেই এপ্রিল মাসে প্রতিটা গাছের পাতার থেকে সব পাতা ঝরে গেছে শুকনো হয়ে পর, ঠিক আছে, সেটা আবার বর্ণনা করলো। তিনি তাই চাইছেন যে যেখানে ক্যারেক্টার আর যে সিচুয়েশন আর যে অ্যাটমসফিয়ার তিনি ক্রিয়েট করছেন, তাতে যেন রিডাররা বুঝতে পারে সম্পূর্ণভাবে যে পয়েমটা যাচ্ছে এরপর একটা ভয়ানক দিকে, ঠিক আছে। চলো চলে যাই নেক্সট লাইনে। বাট মস অ্যান্ড রেয়ারেস্ট মিসেল স্টো, এই যে মিসেল স্টো আমি বোঝাচ্ছি কী ব্যাপার। সি নিলস বিনিথ দ্য হিউজ ওক ট্রি। তাহলে বাট মস, মস মানে তোমরা জানো শ্যাওলা ধরা কোনো একটা জায়গা, মানে শ্যাওলাকে বলা যায় মস। অ্যান্ড রেয়ারেস্ট মিসেল স্টো, যেটা পাওয়াই যায় না এই জঙ্গলে, কিন্তু সেটা আছে। কি আছে? গাছের মধ্যে আছে। কি আছে? সেই গাছগুলোতে যেন শ্যাওলা ধরে গেছে, সবুজ রঙের গাছ। অ্যান্ড রেয়ারেস্ট মিসেল স্টো, সেই মিসেল স্টোটা আছে। মিসেল স্টো কি? একটা পরজীবী উদ্ভিদ, যেগুলো গাছের উপরে, তোমরা দেখেছো নিশ্চয়ই, গুল্ম জাতীয়, গাছের উপরে পাক খেয়ে খেয়ে উঠে যায় এবং গাছের রসদ পেয়েই তারা বেঁচে থাকে। সে নিলস বিনিথ দি হিউজ ওক ট্রি। আর এখানেই আমাদের ক্যারেক্টার কি করছে? হাঁটু গেড়ে প্রার্থনা করছে তার মঙ্গল কামনার্থে, তার বেথরোথ, তার লাভারের সম্পর্কে, যেন তার লাভার যেন থাকে সুখে। এবার চলে যায় নেক্সট লাইনে। কি লাইনে? লাস্ট লাইন। অ্যান্ড ইন সাইলেন্স ফ্রেড সি, এবং সে কী করছে? সাইলেন্টলি, একদম চুপি ছাড়ে, কাউকে কিচ্ছুটি না বলে, যেমনভাবে সে এসেছে এই জঙ্গলে, ভয়ানক জঙ্গলের মধ্যে, সেই রকমই সে প্রে করছে তার লাভারের জন্য, যাতে তার লাভার থাকে শান্তিতে সুখে, তার লাভারের যেন কিচ্ছুটি না হয়। চলো এরপর আমরা নেক্সট ভিডিও দেখব। আজ এই পর্যন্ত থাক, এরপর আমরা নেক্সট ভিডিও দেখব যখন নেক্সট লাইনগুলো ডিসকাস করব। আর আশা করি আজকের খ্রিস্টাবল পার্ট 1-এর এই লাইন বাই লাইন বিশ্লেষণ আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও যদি আপনার পড়াশোনায় সাহায্য করে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, শেয়ার করুন, আর বন্ধুদের সঙ্গে এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর এমনই আরও গুরুত্বপূর্ণ কবিতা, নাটক ও গদ্যের ব্যাখ্যা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপাতে ভুলবেন না। আর দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ ও শুভেচ্ছা রইল।